প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম ছায়াশত্রু। এখন শুরু করছি চতুর্থ অংশ। তোমার কথাই যেন সত্যি হয়, বলল কর্টেস, চোখ রাস্তায়। এখন ছায়াচ্ছন্ন বনের ভেতর নেমে গেছে টেইল। সামনে অনেকগুলো সরপেল বাঘ। টাকা পেলে তুমি কি করবে দোস্ত? প্রথম বাঁকে দ্বিতীয় অংশ পেরোতে পেরোতে কৌতূহল প্রকাশ করলো বাল্য। পেছনে সামান্য হেলে রয়েছে, মুখ কটেজের দিকে ফেরানো। খরচ করব, সংক্ষেপে সারল কটেজ। অহেতুক স্বপ্ন দেখা যাদের মুদ্রাদোষ, তাদের সাথে কখনো তাল মেলায় না ও। স্বাভাবিক, উৎফুল্ল কণ্ঠে সায় দিল বাড়ল। আমি বাপু ক্যালিফোর্নিয়ায় চলে যাব। দামি কটেজ ভাড়া নেব সান ফ্রান্সিসকোর উপকূলে। বিদেশি মদ আর সিগারে ভরে ফেলবো সেলার। তারপর ভালো ভালো মেয়ে মানুষ, মানে যেভাবে মানুষের বাঁচা উচিত আর কি। কটেজ নীরব রইল। এই একটা ব্যাপারে সর্বদা বিস্ময় বোধ করে ও। প্রায় সব অপরাধীরই স্বপ্ন থাকে 8-10টা সাধারণ মানুষের মতো শেষ জীবনটা আরাম আয়েসে কাটানো। কিন্তু এসব চিন্তায় নিজেকে এখন ভারী করতে চাইল না ও। কেন যেন ওর মন বলছে সামনে বিপদ, অনেক রক্ত ঝরবে। কোনো খুনে তার কখনোই পছন্দ নয়। প্রয়োজনের তাগিদে বহু করতে হয়েছে সত্যি, কিন্তু প্রতিবারই হত্যাকাণ্ডের পর ভীষণ মর্ম যাতনায় ভুগেছে সে। কেবলই মনে হয়েছে, আদপেই কি কোনো অর্থ আছে এই রক্তপাতের? চরম দণ্ড কি রোধ করতে পারে অপরাধ? ওর বিশ্বাস পারে না। দণ্ড নয়, বরং সমাজ ব্যবস্থায় এমন হওয়া উচিত যাতে মানুষ অপরাধের দিকে ঝুঁকে না পড়ে। বস এবং অকৃত্রিম সুহৃদ জন টাওয়ারের কি ধারণা এক্ষেত্রে জানে না সে। তবে অনুমান করে টাওয়ারের এসব সস্তা ভাবা লুতা নেই। ওর জন্মই যেন হয়েছে ন্যায় প্রতিষ্ঠা করতে, তা সে যে কোনো মূল্যেই হোক না কেন। সান ফ্রান্সিসকোয় সুন্দর সুন্দর মেয়ে আছে বলছিল বাল্য, আপন মনে হাসতে হাসতে। স্বপ্ন দেখছিল সে উপসাগরের নীল উচ্ছল জলরাশিতে সাঁতার কাটছে, সঙ্গে ডানা কাটা কোনো পরী। এরপর ঘোরের মাঝে মরতে পারাটা, এরকম ঘোরের মাঝে মরতে পারাটা ভাগ্যই বলতে হবে। আর সেই আশ্চর্যের ব্যাপার ঘটল ঠিক সেটাই। দ্বিতীয় বাঘের মুখে হঠাৎ উপরের কোথাও থেকে কর্কশ শব্দে গর্জে উঠল একটা রাইফেল। সব হয়ে পিছু হটল কটেজের ঘোড়া। শ্যাম বাল্য ছিটকে পড়ল স্যাডল থেকে, যেন ভারী মুগুর দিয়ে ওর মাথায় আঘাত করেছে কেউ। টলমলো পায়ে টেইলের কিনার থেকে পিছিয়ে আসার প্রয়াস পেল বাল্যর ঘোড়া। বিনা বাধায় খাড়া 40 ফুট নিচে নেমে গেল বাল্যর দেহ। তারপর দরাম করে আছড়ে পড়ল পাথরের উপর। ঠাস করে ফেটে গেল ওর খুলি। এত উঁচুতেও কটেজের কানে পৌঁছালো সেই শব্দ। ইতিমধ্যে স্যাডল থেকে নেমে পড়েছে ও। পাহাড়ের এবড়োখেবড়ো দেয়ালে মিশিয়ে দিয়েছে শরীর। হাতে উইনচেস্টার, কান খাড়া। সাবধান থাকেনি বলে নিজেকে ধিক্কার দিল। এখন বুঝতে পারছে না কোত্থেকে হয়েছে গুলি। হত্যাকারী উপরে, সামনে কোথাও রয়েছে, নাকি পেছনে? জটিতি দেয়াল থেকে সরে এলো কটেজ। উইনচেস্টারের লেবার টেনে টানতে টানতে এক ছুটে পার হলো বাঘ। চকিতে থেমেই ঘুরে দাঁড়িয়ে রাইফেল তাক করলো পেছনে। হাঁটু ঈষৎ বেঁকে রয়েছে, কিচ্ছু নেই। সোজা হলো, পাহাড় প্রাচীর ঘেঁষে উকি দিল সন্তর্পণে, হাতে রাইফেল তৈরি। চোখ পাহাড়চূড়া আর ছড়ান ছিটান বোল্ডারগুলো জরিপ করছে। কিচ্ছু নেই।
নিজেকে আত্মতায়ীর স্থানে কল্পনা করল। সে হলে কি করত? বসে থাকতো গাঢ় হয়ে। নড়াচড়া বা গুলি না করলে কোনো মতেই শিকার দেখতে পেত না তাকে। অথচ কর্টেসকে হয়তো সারাক্ষণই স্পষ্ট দেখতে পাচ্ছে লোকটা। অপেক্ষা করতে অসুবিধে নেই তার। যদি খুন করতে চায় আমাকে, ভাবল কর্টেস। কিন্তু কেবল বাল্যকে হত্যা করাই যদি তার উদ্দেশ্য হয়ে থাকে, সেক্ষেত্রে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে যাবে লোকটা নিঃশব্দে, এবং ধীরে সুস্থে ফিরে যাবে নিজের ঘোড়ার কাছে। এবং কোথায় ছিল সে, কর্টেস সেটা কখনো জানতে পারার আগেই সটকে পড়বে নির্বিঘ্নে। কিন্তু শুধু বাল্যকে কেন? একটাই কারণ থাকতে পারে এর। কর্টেস আর ওর মাঝে যোগাযোগের সুতোটা কেটে দেয়া। বাল্যর সাহায্য ছাড়া রামসের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারবে না কর্টেস। ফলে রহস্যের কিনারা করাও সম্ভব হবে না আর। এরপর দ্বিতীয় সম্ভাবনাটার কথা মনে হলো ওর, এবং সাথে সাথে দুটো জিনিস পরিষ্কার হয়ে গেল। বাল্যর মৃত্যুর কারণ অন্য, আর সেই সঙ্গে এও বুঝতে পারল এল রিটোয় গিয়ে কি দেখতে পাবে সে। র্যামসের কাছে টাকা নেই, কিন্তু ওয়ারেন কোথায় আছে সে জানে। তাই বাল্য আর র্যামস উটকো বোঝা হয়ে পড়েছিল। শ্বেত র্যামসও যে নিহত হয়েছে এ ব্যাপারে এখন আর কোনো রকম সংশয় নেই কর্টেজের। কেন যেন তুচ্ছ টাকার কারণে অকালে দুটো আদম সন্তানের জীবন নাশ হয়েছে বলেই হয়তো বা। মাথায় আগুন ধরে গেল ওর। ফাঁকায় বেরিয়ে এলো কর্টেজ। শূন্যে মুষ্টি আস্ফালন করে চ্যালেঞ্জ ছুড়ে দিল অদৃশ্য শত্রুর উদ্দেশ্যে। সাহস থাকে তো বেরিয়ে আয়, চিৎকার করে বলল। তোর চেহারা দেখতে দে আমাকে। পাহাড়ে পাহাড়ে ফাঁকা প্রতিধ্বনি তুলে ফিরে এলো ওর গলা। কিন্তু কিছুই ঘটল না, কিছুই নড়ল না। নিদারুণ ক্ষোভে এপাশ ওপাশ মাথা ঝাঁকালো কর্টেজ। পরক্ষণে বিস্ময় বোধ করল নিজের মানসিক অবস্থা উপলব্ধি করে। একটা ঘৃণ্য অপরাধী বই আর কিছু ছিল না বাল্য। তার মৃত্যুতে শোক ওর সাজে না। ঘোড়ায় চেপে জোর কদমে এল রিটোর পথে ছুটল সে। মুহূর্তের জন্যেও তাকালো না ছায়া ছন্ন পাহাড়ি নালাটার দিকে। কয়োট আর শকুনের দল আসার আগে পর্যন্ত সেখানে পড়ে থাকবে বাল্য। 10 এল রিটো ট্রেইলের ধারে একটা বস্তিমতো জায়গা। গুটিকতক অসুন্দর এডোর, বেশি হলে গোটা 12। রাস্তার এপাশে ওপাশে ছড়ানো ছিটানো। অধিবাসীরা সকলেই মেক্সিকান। কর্টেজ যখন হাজির হলো ওখানে, নানা বয়সের মানুষ, নারী পুরুষ ভিড় জমালো ওর চারধারে। বিদ্বেষপূর্ণ কৌতূহল নিয়ে চেয়ে রইল। অচেনা ভবঘুরে এ অঞ্চলে বিশেষ আসে না, অনুমান করল কর্টেজ। আর যারা আসে, কখনো সখনো ভালো নজরে দেখা হয় না তাদের। বিশেষত এখন দেখছে না, নিজের ধারণাকে শুধরে নিল। বিশেষত এখন আব্রানা গুটিয়েরেজের বাসার ঠিকানা জানতে বেগ পেতে হলো না ওকে। কারণ ঠিক সে মুহূর্তে রাস্তার শেষ প্রান্তে দু কামরার একটা বাসার সামনে ছোটোখাটো ভিড় জমে উঠেছিল। স্থির উৎসুক জনতা ঠায় দেখছে দোরগোড়ায় বিলাপরত এক মহিলাকে। তার কোলে একজন পুরুষের রক্তাক্ত মাথা। শ্বেত রামস। স্যাডল থেকে নেমে ভিড় ঠেলে সামনে এগোলো কর্টেজ। নিতান্ত অনিচ্ছা ভরে ওর অনুপ্রবেশ মেনে নিল ওরা। বাষ্পরুদ্ধ চোখে ওর দিকে তাকালো মহিলা। এরকম অসময়ে কর্তব্য পালন করতে হচ্ছে বলে মনে মনে নিজেকে গাল বকল কর্টেজ। আব্রানা, বলল। আব্রানা গুটিয়ে রেজ। সি, মাথা ঝাঁকালো মহিলা।
কণ্ঠস্বর ভাঙা। সি। আমি স্যাম বার্লো। বিশুদ্ধ স্প্যানিশে মিথ্যে পরিচয় দিল কর্টেজ। অ্যামিগো সেত র্যামোসের বন্ধু। জানি, বলল মহিলা, কিন্তু তোমার বন্ধুর কোনো উপকার হবে না তাতে। আমাকে বলবে কি ঘটেছিল? পরে জবাব দিল আবরানা। কাল। এখন চলে যাও তুমি, কাল এসো। হ্যাঁ, বলল আবরানার পাশে দাঁড়ানো এক বৃদ্ধা। চলে যাও, আমাদের কি একটু শান্তিতে থাকতে দিতে পারো না তোমরা? ক্রুদ্ধ গুঞ্জন শোনা গেল জনতার মাঝে। বৃদ্ধার বক্তব্যে সুর মেলাচ্ছে আবরানা। মহিলার পাশে গোড়ালির ভরে বসে কোমল সুরে বলল কটেজ। আমি তোমাকে সাহায্য করব। শ্বেত মারা গেছে, ওর জন্যে তুমি আর কিছুই করতে পারবে না। আবার পলক তুলল মহিলা। কটেজের চোখে অভয়ের আলো দেখতে পেয়ে মাথা দোলালো নীরবে। মৃত ব্যক্তির মাথাটা সযত্নে নামিয়ে রাখল কোল থেকে। শ্বেত রামসের দৃষ্টিহীন চোখ স্থির চেয়ে রইল খোলা আকাশ পানে। পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে ওর হৃৎপিণ্ডে গুলি করা হয়েছে, লক্ষ্য করল কটেজ। পশমি শার্টে পোড়া বারুদের দাগ লেগে রয়েছে। যেখান দিয়ে ঢুকেছে বুলেট, সেই গর্তের চারপাশে কালো হয়ে গেছে। এরপর মাথার পেছনে আরেক আঘাত। পুবের এই আত্মতায়ী পেশাদার, ভাবল কর্টেজ। কোনো রকম ঝুঁকির মধ্যে যায়নি। রামোসের বগল তলায় হাত ঢুকিয়ে কর্টেজ ইশারা করল একজনকে পায়ের দিকটা ধরতে। অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে এলো লোকটা। ধরাধরি করে লাশ ঘরে নিয়ে গেল ওরা, বিছানায় রাখল। সোজা হলো কর্টেজ। ধন্যবাদ জানালো সাহায্যকারীকে। বুকে কুরুশ আঁকতে আঁকতে বিনা বাক্য ব্যয়ে বেরিয়ে গেল মেক্সিকান। লণ্ডভণ্ড অবস্থা কামরার। ঝড় বয়ে গেছে প্রতিটি আসবাবের উপর দিয়ে। দেয়াল আলমারিগুলো ভাঙা, থাক খসিয়ে দেয়াল পরক করা হয়েছে। মেঝের শতরঞ্জির জায়গায় জায়গায় কাটা। পাশের কামরায় গেল, এটার হাল আরও শোচনীয়। মেঝেময় ভাঙা কাচের টুকরো। কটেজ ঝুঁকতেই বুটের চাপে মচমচ করে গুড়িয়ে গেল কিছু। একটা কাঠের চেয়ারে বসে ফুপিয়ে কাঁদছিল আবরানা গুটি এরেজ, হাতে মুখ ঢেকে। আমাকে বলো কি ঘটেছিল, অনুরোধ জানালো কর্টেজ। আমি হয়তো সাহায্য করতে পারবো। ওর জীবন ফিরিয়ে দিতে পারবে? তিক্ত সুরে জিজ্ঞেস করলো আবরানা। পারবে ফিরিয়ে দিতে আমার লোককে? সব খুলে বলো আমাকে। আবার বলল কর্টেজ। বলো কাজটা কার? আমি জানি না, স্বীকার করলো মহিলা। শ্বেত, আমরা মাঠে ছিলাম, প্রচুর কাজ, ফসল তোলার মৌসুম। একসময় ঘরে ফিরলাম আমরা। শ্বেত বাসায় ঢুকলো। লোকটা নিশ্চয় অপেক্ষা করছিল ভেতরে। ওদের কথা শুনতে পেলাম আমি। তারপর ঝগড়া শুরু হলো দুজনের। শুনলাম লোকটাকে জোচ্চোর আর মিথ্যুক বলে চিৎকার করে গাল দিচ্ছে শ্বেত। তারপর সেই লোক জিজ্ঞেস করলো কোথায় ও, আর শ্বেত জাহান্নামে যেতে বলল তাকে। মারামারি বাঁধার উপক্রম হলো ওদের মধ্যে। আমি দৌড়ে ভিতরে ঢুকলাম। লোকটা হাত ঢোকালো পকেটে। এখানে ইশারায় বা নিতম্বটা দেখালো আবরানা। পিস্তল বের করেই গুলি করলো। গুলি ফের কান্নায় ভেঙে পড়ল মহিলা। কর্টেজ অপেক্ষা করতে লাগলো নীরবে। প্রয়োজন আছে এই কান্নার, জানে সে। অত্যন্ত কাছ থেকে শ্বেত র্যামসকে গুলি খেতে দেখেছে আবরানা। এত যে সেই ভয়াবহ দৃশ্য ভুলতে বহুকাল লাগবে ওর। লোকটা সম্পর্কে বলো কিছু। বেশ কিছুক্ষণ পর বলল কর্টেজ। খুব লম্বা, চোখ মুছতে মুছতে জবাব দিল মহিলা। প্রায় তোমার সমান। চেহারা দেখতে পাইনি ভালো মতো। মুখটা নিষ্ঠুর, লম্বাটে।
কালো স্যুট, তাগড়া শরীর। চুল বা চোখের রং? না সিনর। যখন দেখলাম শ্বেত পড়ে যাচ্ছে, খালি হাতে ওই লোকটার দিকে ছুটে যাই আমি, ওকে খুন করার জন্যে। আমাকে জোরে কিছু একটা দিয়ে আঘাত করে সে। এখানে ঘাড় ফেরালো আবরানা। ডান কানের ঠিক উপরে একটা কালছিটে চোখে পড়ল কর্টেজের। যখন জ্ঞান ফিরল, লোকটা নেই। ঘরদোরের এই হাল যেমন দেখছো তুমি। আবরানা, জানো তুমি কেন এসেছিল ওই লোক? সি। অবসন্ন ভঙ্গিতে মাথা ঝাঁকালো মহিলা। টাকার জন্যে না? মাথা দোলালো কর্টেজ। ঠিক। আমি ওদের বলেছিলাম ফিরিয়ে দিতে। অত টাকা থাকা ভালো না। শয়তান ভর করে ঘাড়ে, মানুষকে শেষ করে দেয়। টমি ছিল এখানে। ও হেসেই উড়িয়ে দিল। টমিকে? টম ওয়ারেন? সি, বলল আবরানা। এখন কোথায় সে জানো কিছু? ফের ঘষা কাচের মতো হয়ে গেল মহিলার চোখ। নিশ্চয় জানো, বলল কর্টেজ। ঠিক আছে, বলতে হবে না। কিন্তু শ্বেত কি জানতো? মাথা ঝাঁকালো আবরানা। ঠিকানাটা কোথাও লিখে রেখেছিল কি? আপনা আপনি আপনা আপনি ম্যান্টলের দিকে ঘুরে গেল আবরানা গুটিয়েজের চোখ। পরক্ষণে বিস্ফারিত হলো কিছু পড়ে যাওয়ায়। একটুক্ষণ দোনমনো করল সে, তারপর উঠে পা চালিয়ে পাশের ঘরে গেল। লণ্ডভণ্ড জিনিসপত্র হাতড়ে সিগার বক্স বের করে আনলো একটা। বক্সের ডালা ভাঙা, ভেতরটা শূন্য। নিয়ে গেছে, বলল আবরানা, কণ্ঠে পরাজয়ের সুর। এবার ধীরে ধীরে সব জানা গেল। র্যামোস আর ওয়ারেন যখন বুঝতে পারে বাল্য যোগ দিচ্ছে না ওদের সঙ্গে, তখন কৌশল অবলম্বনে সিদ্ধান্ত নেয় ওরা। টাকাগুলো বড় একটা ব্যাগে ভরে ট্রেন যোগে ত্রিনিদাদে পাঠিয়ে দেয়। আটকিনসন, টোপেকা অ্যান্ড সান্তাফে ডিপোর সেফটি লকারে রাখার জন্যে। এরপর ক্লেম চেকটাকে আনুষ্ঠানিকভাবে দ্বিখণ্ডিত করে। একটা খণ্ড নিজের কাছে রেখে দেয় ওয়ারেন, অন্যটা নেয় র্যামোস। এমনভাবে চেকটা ছিঁড়েছিল ওরা যেন একটার অভাবে অপরটি অচল হয়ে যায়, সিরিয়াল না মেলে। এরপর র্যামোসের কাছে ক্লেম চেকের যে অংশটা ছিল তার পেছনে নিজের ঠিকানা লিখে বিদায় নেয় ওয়ারেন। হোটেলে থাকবে, জানালো আবরানা গুটি এরেজের। সান্তাফের নামটা কটেজোর জানা তিনটের নাম বলল, কিন্তু সেগুলোর কোনোটি নয়। অদ্ভুত নাম, বলল মহিলা। শুনতে অনেকটা অ্যাংলোরা যেভাবে বলে গুড ডে, হাউ ডু ইউ ডু, এরকম। কিছু আসে যায় না, ওকে বলল কটেজ। আবরানা, ওই লোকের আগেই ওয়ারেনের কাছে পৌঁছতে হবে আমাকে, নইলে ওকেও খুন করবে সে। তুমি বোঝো এটা? সি, বলল আবরানা। স্পষ্ট কণ্ঠস্বর। এমন মহিলার জীবনটাই যার অসংখ্য মিথ্যে ভরা। ওর সমস্ত স্বপ্ন সেই মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে যখন লুটের টাকা রক্ষা করার জন্যে মরিয়া হয়ে উঠেছিল শ্বেত র্যামোস। ইস্টার্নার সেদো কথায় ভোলার বান্দা ছিল না। সান্তাফের পথে অনেক দূর এগিয়ে রয়েছে সে। কটেজের ভাগ্য যদি এর সামান্য ব্যবধানও কমাতে সক্ষম হয়। চকিতে জানালার বাইরে তাকালো কটেজ। পাহাড়ি আকাশে মেঘ, ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে আবার। আবরানা, আমাকে এবার যেতে হয়, বলল। কিন্তু আমি চাই শ্বেতের লাশ যেন দাফন করা হয় ভালোভাবে, এবং যতটা সম্ভব তোমাকেও সাহায্য করতে। এগুলো একজন বন্ধুর উপহার, তুমি নিলে আমি খুশি হব। প্যান্টের পকেট থেকে $1 বের করে
বাড়িয়ে ধরল কটেজ। আবরানা পালা করে ও চোখ আর টাকার দিকে তাকালো। আহ, নাও বলে মহিলার হাতে টাকাগুলো জোর করে গুঁজে দিল কটেজ। তারপর রাস্তায় বেরিয়ে হিস রেল থেকে ঘোড়ার লাগাম খুলে নিল। স্যাডলে উঠবে সে। এই সময়ে দরজায় এসে দাঁড়ালো আবরানা গুটি এরেজ। বাড়ল, চেঁচিয়ে ডাকলো। সাড়া দিতে এক মুহূর্ত দেরি হলো কটেজের, তারপর ঘাড় ফেরালো। হেলোস, বলল মহিলা। হোটেলটার নাম হেলোস। হাত নাড়ালো কটেজ। হার্লোস স্যান ফ্রান্সিসকো স্ট্রিটের সস্তা এক হোটেল। খুব টানাটানি যাদের, ওখানেই ওঠে। টমাস ওয়ারেনও সম্ভবত তাই করেছে। কর্টেস কামনা করল সেই রহস্যময় স্টার্নারের আগেই যেন সে গিয়ে হাজির হতে পারে হারলো 6-11। লোকে বলে বার্ডো আলি। গোড়ালি ঢাকা ধুলোময় রাস্তা, ফুটপাত নেই, দুধারের একতলা অ্যাডোবগুলো নড়বড়ে, খচ্চর বাঁধা যত্রতত্র। অধিকাংশ ফেইটিং আউটফিটের অফিস বার্রো অ্যালিতে। নামকরণটা সে কারণেই। কটেজের ঘোড়া ছড়ান ছিটান আবর্জনার মাঝ দিয়ে এগোচ্ছে পথ করে। এমন সময়ে ভারী মেঘ ফুরে দিগন্তে দেখা দিল সূর্য। শরীরে তামাটে রোদের উষ্ণ উত্তাপ অনুভব করল। সাগর পিঠ থেকে 7,000 ফুট উঁচুতে স্যাঙ্গর ডি ক্রিস্টোসের মালভূমিতে নির্মিত ছোট্ট শহরটা এখনো শীতল। তবে এল রিটো থেকে আসার পথে যে জলভরা মেঘের দাপট ছিল সারাক্ষণ, তা পূবে সরে যাচ্ছে এখন। আকাশ সুনীল হয়ে উঠছে। রাস্তায় বৃষ্টির পানির ভ্যাপসা গন্ধ। একটা ক্যান্টিনার দরজা খুলে ঘুম জড়ান চোখে বেরিয়ে এলো এক লোক। দেয়াল ঘেঁষে দাঁড়ালো প্রকৃতির ডাকে সাড়া দিতে। লা পালোমা ক্যান্টিনাটার নাম। এর পাশেই সিয়েলো অ্যাজুল, তারপর লা গলন্ড্রিনা। বেশিরভাগ বাড়ির জানালা বন্ধ, কিন্তু খোলা দরজাপথে বেশ কিছু মেয়ের ছেলেকে দেখতে পেল কর্টেজ। হাই তুলছে। বার্রো অ্যালি নিশাচরদের জায়গা। সকালে ঝিমায়। ভাঙাচোরা দুটো এডুবের মাঝ দিয়ে দক্ষিণে মোড় নিল কর্টেজ। সান ফ্রান্সিসকো স্ট্রিটে বেরিয়ে এলো। প্রায় সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডখানা চোখে পড়ল ওর। পি.এফ. হারলো আবাসিক হোটেল। হিস রেইলে ঘোড়া বেঁধে আর মোড়া ভাঙল। দীর্ঘ পথ চলায় খিল ধরে গেছে হাতে পায়ে। সাবেক ধাঁচের অ্যাডোব। ভেতরটা অন্ধকারাচ্ছন্ন, ঠান্ডা। দরজার পাশেই কাউন্টার। সামনে লম্বা করিডোর, পর্দা টানা। করিডোরের দুধারে সারি সারি কামরা। পর্দার ফাঁকে দরজাগুলো আবছা দেখতে পেল কর্টেজ। মালিকের চেহারায় নির্লজ্জ কৌতূহল। থলথলে মুখ লোকটার, চৌকো চোয়াল, চোখে বেশ্যার দালালদের মতো ধূর্ততা, কথায় জার্মানিক টান। কটেজের চাহিদা শুনে বুড়ো আঙুল দিয়ে 3 দিনের না কামানো দাড়ির জঙ্গল চুলকাতে চুলকাতে চিন্তার ভান করল সে। চুলকাতে ওয়ারেন ওয়ারেন, বলল হারলো উচ্চস্বরে। আর কোন নাম আছে? বিরক্তি প্রকাশ করলো কর্টেজ। এভাবে সারাদিন অপেক্ষা করতে পারবো না আমি। ওয়ারেন, আবার বলল হারলো আনমনে। এবার ধৈর্যচ্যুতি ঘটল কর্টেজের। খপ করে লোকটা শার্টের কলার চেপে ধরল। হ্যাঁচকা টানে দেহের অর্ধেকটা কাউন্টারের এপাশে নিয়ে এলো। বলো, কোন কামরায় আছে? চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করলো। ভয়ে কপালে উঠল হারলোর চোখ।
ছটফট করতে লাগলো কটেজের বজ্র মুষ্টি থেকে ছাড়া পাবার জন্যে। জেভেন, বলল সে। জেভেন। ছেড়ে দিল কটেজ। খপ করে মেঝেয় পড়ল লোকটার পা। নোংরা পর্দা ঠেলে করিডোরে পা রেখেছে কটেজ এই সময়ে। পেছন থেকে ডাকলো হারলো, কিন্তু অন্য লোকটা যে মানা পাই করে ঘুরে দাঁড়ালো কটেজ। ডেস্কে ফিরে এলো। অন্য লোক কর্কশ সুরে জিজ্ঞেস করলো, অন্য লোকটা আবার কে? ইয়াঙ্কি। তোতলাতে লাগলো হারলো। কিছুক্ষণ আগে এসেছে, এখনো আছে বোধ হয়। ছো মেরে হোল্ডেস্টার থেকে পিস্তল বের করলো কর্টেজ। ফের কপালে উঠল হোটেল মালিকের চোখ। এমন চেহারা করলো যেন ভয় পাচ্ছে পিস্তলটা নিজেই আক্রমণ করে বসবে ওকে। তোমার নাম কি? জানতে চাইল কর্টেজ। হারলো পিটার হারলো। এই বোর্ডিংটা আমার। ঠিক আছে হারলো, কঠিন সুরে বলল কর্টেজ। এবার মন দিয়ে শোনো। এখন কি করতে হবে তোমাকে? ঝটপট শেরিফের কাছে যাবে। তাকে বলবে একটা খুন হয়েছে এখানে। খুন? ঢোক গিলল হারলো। এখানে? যাও, বলল কর্টেজ। জলদি। কর্টেজের মুখের দিকে তাকালো হারলো, এবং সেখানে যা দেখতে পেল সম্ভবত নিশ্চিত হলো তাতে। এ মুহূর্তে বোর্ডিংয়ের বাইরে থাকাই তার জন্যে সবচেয়ে নিরাপদ। এই ম্যাক্সকে দেখে মনে হচ্ছে এসব ব্যাপারে তামাশা করার লোক সে নয়। কম্পিত হাতে কাউন্টারের পাল্লাটা খুলল। সাবধানে চলে এলো এপাশে। চোখ কর্টেজের পিস্তলের উপর স্থির। সভয়ে উপর নিচে মাথা দোলালো লোকটা দুবার। তারপর ঊর্ধ্বশ্বাসে ছুটল দরজার উদ্দেশ্যে। নিঃসারে শতরঞ্চি পাতা করিডোরে পা রাখল কর্টেজ। সাদ লেখা দরজার সামনে এসে থামল। দেয়ালে পিঠ ঠেকিয়ে কান পাতল। ভেতরে কোনো শব্দ হচ্ছে কিনা বোঝার প্রয়াস পেল। শুনশান পরিবেশ, কেবল ওপাশের একটা বাড়ি থেকে নারী কণ্ঠের হাসি ভেসে আসছে। লাথি মেরে দরজা খুলে ফেলল। মেঝেতে গড়ান দিয়ে ঢুকে পড়ল ভেতরে। এক হাঁটুর ভরে বসল উঠে। হাতে উদ্যত কোল্ট, বুড়ো আঙুলের সাহায্যে হ্যামারটা টেনে রেখেছে পেছনে। শূন্য কামরা, সাদামাঠা আসবাবপত্র, নড়বড়ে একটা খাট, তুলো সরে যাওয়ায় জাজিমের এখানে সেখানে গর্ত, উপরে কাদা রঙের কম্বল বিছান। পাশেই চেস্টার ড্রয়ার, উপরে একটা কালি পড়া লণ্ঠন। কামরার আরেক দিকে দেয়াল আলমারি। সবুজ রং করা পাল্লাটা ঈষৎ ফাঁক হয়ে আছে। দুই কদমে দেয়াল আলমারির সামনে পৌঁছে গেল কর্টেজ। এক ঝটকায় খুলে ফেলল পাল্লাটা। ভেতরে পুরে রাখা হয়েছে ওয়ারেনকে। মাথা দু হাঁটুর মাঝে। হাত দুটো ল্যাগ ব্যাগ করে ঝুলছে শরীরের দুপাশে। বসার ভঙ্গিটা রণক্লান্ত, পরাজিত একজন দৌড়বিদের মতো। ওয়ারেনও পরাজিত। জীবনের কঠিনতম দৌড়ে সে হেরে গেছে। অতি কষ্টে দেয়াল আলমারি থেকে লাশ বের করল কর্টেজ। বিছানায় ফেলে দিল উপুর করে। ক্যাচ কোচ শব্দে প্রতিবাদ জানালো খাট। রক্ত লেগে গিয়েছিল হাতে। মৃত ব্যক্তির জামায় মুছে ফেলল সেটা। দ্রুত সার্চ করল ওয়ারেনের পকেট। যা ভেবেছিল, কিছুই মিলল না। লাশটা চিৎ করল। ওয়ারেনের মুখে এখনো ফুটে রয়েছে নিপাট বিস্ময়ের ছাপ। যেন মৃত্যুর জন্যে আদেও প্রস্তুত ছিল না সে। যেভাবে খুন করা হয়েছে বোঝা যায় দক্ষ হাতের কাজ। বেস্ট বোনের ঠিক নিচেই। ঈষৎ ডান দিকে একটা ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে শুধু। এর অর্থ মৃত্যুর সময়ে ওয়ারেন টেরও পায়নি ঠিক কী ঘটেছে। অনায়াসে ওর বুকের ভেতর ঢুকে গেছে লম্বা ছুরির ফলা। হৃদস্পন্দন
নিমেষে স্তব্ধ করে দিয়েছে। তেমন রক্তক্ষরণ হয়নি, কেবল দেয়াল আলমারির পাটাতনে জমাট বেঁধে রয়েছে একদলা। চকিতে অন্যদিকে মনোযোগ সরালো কটেজ। চেষ্টার ডয়ারটা তল্লাশি করলো। খালি একটা ডারহাম স্যাক, ম্যাচের কাঠি গুটি কয়, একটা অয়েল স্কিন ওয়ালেট, ভেতরে $30 আর এক মহিলার ছবি। সোফার হাতলে হাত রেখে দাঁড়িয়ে আছে। ছবির নিচে লেখা গেইন্স বড় স্টুডিও, এল পাসো। খাটের নিচে সন্ধান করলো কটেজ। ও ওর ব্যাগ দেখতে পেল। ওয়ারেনের জামাকাপড় ভরা, এলোমেলো হয়ে আছে সব কিছু। তার মানে এটাও সার্চ করেছে খুনি। হঠাৎ চকচকে একটা আভা নজর কাড়ল কটেজের। খাটের নিচে লম্বা হয়ে গেল। সোজা ব্লেডের একটা ছুরি বের করে আনলো। ডার্ক, ওই দেশের জিনিস। আমেরিকানরা বলে মেক্সিকান নাইফ। 7 ইঞ্চি দীর্ঘ, ফলা, ঘুরধার। হিল্টের আশেপাশে চকচকে হয়ে লেগে রয়েছে ওয়ারেনের রক্ত। ছুরিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো কটেজ। জানে এ থেকে কিছুই জানার উপায় নেই। পশ্চিমের যে কোনো হার্ডওয়্যার স্টোরে কিনতে পাওয়া যায় এ জিনিস। নিদারুণ হতাশায় ধুস শালা বলল। ছুরিটা উঁচু করে নিক্ষেপ করলো নিচে। চেষ্টার ড্রয়ারের গায়ে গেথে গেল ফলা। তীর কাঁপতে লাগলো। এবং ঠিক তখনই ভরাট একটা কণ্ঠস্বর ভেসে এলো দরজা থেকে। সাবধান, নড়বে না একটু। নিথর দাঁড়িয়ে গেল কটেজ। একটা হাত এগিয়ে এসে হোলেস্টার থেকে আলগোছে তুলে নিল ওর পিস্তলখানা। একজোড়া হাত শরীরের বিভিন্ন জায়গায় টোকা মারল। অর্থাৎ ওগুলোর মালিক জানে একজন লোক কোথায় লুকিয়ে রাখতে পারে তার পিস্তল কিংবা ছুরি। কিন্তু যেহেতু এ ধরনের তল্লাশিতে মিলতে পারে এমন কোথাও অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখেনি কটেজ, ফলে অচিরেই ঘুরে দাঁড়াতে বলা হলো তাকে। নাম? প্রশ্নকারী হৃষ্টপুষ্ট গড়নের মানুষ। উচ্চতা প্রায় 5 ফুট 7-এর কাছাকাছি। পরনে নীল জিন্স আর সাদা সুতি শার্ট। তার উপরে ওয়েস্ট কোট, ডান বুকে শেরিফের 5 কোনা ব্যাজ আটা। কটেজ, হুয়ান কটেজ। সাবাডিয়ে বলল তাকে। শেরিফ, আমি অত্যন্ত খুশি হয়েছি তুমি এসে পড়েছ। এই লোককে খুন করা হয়েছে। ও দেখল শেরিফের পেছন থেকে ঝুলঝুলে চোখে চেয়ে আছে হারলো, দৃষ্টিতে চাপা উল্লাস। হ্যাঁ, বিস্ময়কর রকমের ভরাট কণ্ঠে বলল শেরিফ। আমি নিজেও খুশি হয়েছি বই কি, সিনিয়র কটেজ। একটা বাচ্চা ছেলেও বুঝবে ও অসুখে মরেনি। আমি যখন আসি তখন ও মারা গেছে, কটেজ বলল। তুমি নিজেই দেখতে পাবে। খুনটা যেই করে থাকুক, ওই দেয়াল আলমারিতে ঢুকিয়ে রেখেছিল ওকে। আমি টেনে বের করেছি আর তুমিও এলে। বটে, বলল শেরিফ। আর কিছু বলার আছে তোমার? অবাক চোখে শেরিফের দিকে একটুক্ষণ চেয়ে রইল কটেজ। তারপর হাল্লার উদ্দেশ্যে ফিরল, মুখ গম্ভীর। ও তোমাকে কি বলেছে? জিজ্ঞেস করলো কটেজ। কে, হারলো? মৃদু হাসল শেরিফ। কি আবার, এক লোক ওর হোটেলে এসে একজন খদ্দেরের হদিশ জানতে চেয়েছে। সেই খদ্দের আগেই বলে রেখেছিল কেউ যেন না জানে যে সে আছে এখানে। তারপর লোকটা ওকে বলেছে শেরিফকে ডেকে আনতে। কি নাকি খুনোখুনি হবে। মাথা জাগালো কটেজ। নিজের বোকামি বুঝতে পারছে। বারবার বুদ্ধির দৌড়ে স্টার্নারের কাছে হেরে যাচ্ছেও। আর অমনি তুমিও ধরে নিয়েছো এখানে এসে পাবে আমাকে। দেখবে হাতে রক্ত লেগে রয়েছে, খুনের অস্ত্রটাও আছে নাকি? বাছা, তোমাকে দেখে তো এতটা বোকা মনে হয় না, বলল শেরিফ। হারলো তোমাকে বলেনি আমি আসার অল্পক্ষণ আগে আরও একজন এসেছিল এই ঘরে? শেরিফের ভুরু উঁচু হলো। কটেজের উপর থেকে চোখ না সরিয়েই ডাকলো সে হারলো। সে হারলো? শেরিফ, কটেজ আসার আগে আর কেউ এসেছিল? না স্যার। আমাকে কথা বলতে দাও ওর সাথে, বলে সামনে পা বাড়ালো কটেজ।
সব হয়ে পিছু হটল হোটেল মালিক, মুখ চুন। কিন্তু মাঝপথে থেমে গেল কর্টেজ। শেরিফের পিস্তল ওর পেটে চেপে বসেছে। কোনো চালাকি নয়, গম্ভীর স্বরে সাবাডিয়াকে সাবধান করলো শেরিফ। ঠিক আছে, বলল কর্টেজ, ঠিক আছে। এক কদম পিছু হটল, হাত মাথার উপর। শেরিফ, আমি আমার বেল্টের পকেট থেকে একটা জিনিস বের করব, বলল। আচ্ছা, কি জিনিস? ব্যাস, জবাব দিল কর্টেজ। অতি সাধারণ একটা ব্যাস। বেশ, অনুমতি দিল শেরিফ, চেহারায় কৌতূহল। তবে ধীরে ধীরে। বেল বেল্ট খুলল কর্টেজ। ডান পাশের চোরা পকেট থেকে রূপোর চাকতি বের করলো একটা। শেরিফের দেখার সুবিধের জন্যে বিছানার উপর ছুঁড়ে দিল। জানালা গলে আসা রোদে জল করে উঠল চাকতিতে খোদাই করা লেখাগুলো। ডিপার্টমেন্ট অব জাস্টিস, ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। জিনিসটা একবার দেখলো শেরিফ, তারপর কটেজের দিকে তাকালো। এটা তুমি চুরি করেও থাকতে পারো। ইতিমধ্যে ভাঁজ করা একটা কাগজও বের করেছিল কটেজ। এবার সেটা শেরিফের দিকে বাড়িয়ে দিল। শেরিফ বা হাতে নিল ওটা। ওই কাগজে লেখা আছে, আমি জাস্টিস ডিপার্টমেন্টের স্পেশাল ইনভেস্টিগেটর, সরাসরি ইউএস অ্যাটর্নি জেনারেলের নির্দেশে কাজ করছি। এবং এরই কোথাও আরেকটা কথা বলা আছে, যুক্তরাষ্ট্রের ল অফিসার মাত্রই আমাকে সাহায্য করতে বাধ্য। এটাও তুমি চুরি করে থাকতে পারো, বলল শেরিফ। হ্যাঁ, আমি বিলি দ্য কিডও হতে পারি, বলল কর্টেজ। কিন্তু তা নয়। দেখো শেরিফ, ওই বেজন্মাটার মুখের অবস্থাটা একবার তাকিয়ে দেখো, তারপর তুমি বিচার করো ও সত্যি কথা বলছে কি না। সন্দিগ্ধ দৃষ্টিতে কটেজের দিকে তাকালো শেরিফ। এসব সস্তা চালাকিতে সে ভুলছে না। দীর্ঘ 16 বছর যাবৎ সাফল্যের সাথে ল অফিসারের দায়িত্ব পালন করে আসছে সে। কেউ তাকে বোকা বানাতে পারেনি, আজও পারবে না। পায়ে পায়ে পিছিয়ে দেয়ালে পিঠ দিয়ে দাঁড়ালো শেরিফ। এখন কটেজ আর হারলো উভয়কেই দেখতে পাচ্ছে স্পষ্ট। হারলো, গর্জে উঠল শেরিফ। এসব কি শুনছি? না মানে আমি, আমতা আমতা করতে লাগলো হোটেল মালিক। জলদি বলো, কি জানো তুমি? ধমক লাগালো কটেজ। ভয়ে শুকিয়ে গেল হারলোর আত্মা। হরহর করে উগড়ে দিল সব। শেরিফ হকবেনের অগ্নিদৃষ্টির আওতা থেকে পালাতে পারলে যেন বাঁচেও। হারলো ওদের জানালো, কর্টেজ হাজির হওয়ার ঘণ্টাখানেক আগে হোটেলে আসে বিশালদেহী এক আমেরিকান। ওয়ারেনের খোঁজ করে। ওয়ারেন হোটেল মালিককে $20 বকশিশ দিয়ে বলেছিল কেউ ওর খোঁজ করলে তাকে যেন ওর হদিশ না জানান হয়। কিন্তু স্টার্নার এসেই বলল, আমাকে শুধু রুম নম্বরটা জানাও, তাহলেই চলবে। যথারীতি ন্যাকা সেজেছিল হারলো। তখন লোকটা $20 5খানা স্বর্ণমুদ্রা কাউন্টারে রেখে আবার জানতে চায়, কোন ঘরে আছে ওয়ারেন? এইভাবে মোট 15টা স্বর্ণমুদ্রা রাখে সে। তারপর সোজা তাকায় হারলোর চোখের দিকে। এই পর্যায়ে হারলোর মনে হয়েছিল, এতগুলো টাকা বুঝি হাতছাড়া হতে যাচ্ছে। আর দেরি করেনি সে। ওয়ারেনের রুম নম্বর ফাঁস করে দিয়েছে। আরেকটা কথা, ডলারগুলো ওকে দিয়ে শান্ত কণ্ঠে বলেছে বিশালদেহী, আর কিছুক্ষণের মধ্যেই একজন মেক্সিকান এসে ওয়ারেনের খোঁজ করবে। কটেজের নিখুঁত বর্ণনা দিয়েছে সে। তারপর যোগ করেছে, তুমি শুধু তাকে বলবে আমি এখনো ওয়ারেনের ঘরে আছি, ব্যাস, বুঝেছ? তারপর হারলো যখন উপরে নিচে মাথা ঝাঁকিয়েছে, তখন বিশালদেহী ওকে বলেছে কটেজ কি করতে পারে। বিশালদেহীর চেহারার বর্ণনা জানতে চাইবে, কিংবা ডাকতে পাঠাবে শেরিফকে। লোকটা হয়তো দাবি করবে সে একজন সরকারি ইনভেস্টিগেটর, কিন্তু কথাটা মিথ্যা। আসলে ওর নাম স্যাম বার্লো। দিন কতক আগে পালিয়েছে ফোলসম প্রিজম থেকে। তার অভিযোগে ওকে খোঁজা হচ্ছে। যদি ধরিয়ে দিতে পারে, হারলোকে মোটা বকশিশ দেবে সরকার, এবং এতে কোনো ঝুঁকি নেই। যদি না, একটু থেমে যোগ করেছে স্টার্নার, তুমি আমার অবাধ্য হও। সেরকম কিছু ঘটলে হারলো, আমি অবশ্যই সান্তাফেতে ফিরে এসে খুন করব তোমাকে। হারলো বুঝেছিল ওর নির্দেশ না মানলে তার বিপদ হবে। এতই শান্ত
অথচ কাটা কাটা স্বরে কথাগুলো বলেছিল লোকটা। এরপর বিশালদেহী করিডোর হয়ে ওয়ারেনের ঘরে যায়। কোনো রকম ধস্তাধস্তি বা সন্দেহজনক অন্য কোনো শব্দ শুনতে পায়নি সে। লোকটাকে হোটেল ত্যাগ করতেও দেখেনি। অবশ্যই সারাক্ষণ কাউন্টারে ছিল না ও। ঘুষের পয়সায় গলা ভেজাতে কিছু সময়ের জন্যে পাশের একটা সেলুনে গিয়েছিল। এ দেখছি ঘোলা পানিতে মাছ শিকার। হারলোর কথা যখন শেষ হলো বলল শেরিফ। হতাশায় আড়ষ্ট বোধ করলো কটেজ। এখানে বুদ্ধির খেলায় ওকে হার মানিয়েছে স্টার্নার। এমন এক কাহিনী ফেঁদেছে হারলোর মাধ্যমে, যার ফলে ফেলসম পিজনে খোঁজখবর না নিয়ে শেরিফ ছাড়তে পারবে না ওকে। অথচ প্রচুর সময় নষ্ট হবে এতে। অপরাধী $1 মিলিয়ন সহ নির্বিঘ্নে চলে যাবে ধরাছোঁয়ার বাইরে। হকবেন আচমকা জিজ্ঞেস করলো কটেজ। তিনি দাদে কটা ট্রেন যায় এখান থেকে? দিনে একটা। তবে তুমি সেটাই চড়ছ না। কখন ছাড়ে? অধৈর্য সুরে বলল কটেজ। বা হাতে ওয়েস্টকোটের পকেট থেকে ঘড়ি বের করলো শেরিফ। চাপ দিয়ে ডালা খুলল। দুপুরে ছেড়ে গেছে, জবাব দিল সে। তার মানে প্রায় 4 ঘন্টা আগে। ঠিক, সায় দিল হকবেন। ওখানে পৌঁছবে এই 9টা, সাড়ে 9টার দিকে, পথে কোনো ঝামেলা না হলে। কটেজের দিকে চোখ ফেরালো শেরিফ। তারপর আবার ঘুরল হারলোর উদ্দেশ্যে। আচ্ছা, ঝামেলায় পড়া গেল, বিড়বিড় করে বলল হকবেন। তুমি বলছো তুমি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ইনভেস্টিগেটর, আর ওই লোক বলে গেছে তুমি ফেরারি আসামি। ওই লোকই ওয়ারেনকে খুন করেছে, যুক্তি দেখালো কর্টেজ। তাই না? পরিস্থিতি তাই বলছে বটে, স্বীকার করলো শেরিফ। কিন্তু কেন করেছে সেটা বলনি তুমি। ব্যাসটা তুলে নিল কর্টেজ। জাস্টিস ডিপার্টমেন্টের নির্দেশনামাটা ভাঁজ করলো। তারপর তারপর পকেটে ঢুকিয়ে রাখলো ওগুলো। জন শেরম্যান শহরে আছে? জিজ্ঞেস করলো। বিস্মিত দেখালো শেরিফকে। জন টি শেরম্যান এই টেরিটরির US মার্শাল। তুমি চেনো তাকে? না, বলল কর্টেস। তবে আমাদের দুজনেরই বন্ধু এক। তাছাড়া টেলিগ্রাফে প্রায়োরিটি কল করার সুবিধে আছে ওর। এভাবে বোধহয় সমস্যাটার ফয়সালা করতে পারি আমরা। ঠোঁট উল্টালো হকবেন। বলল শেরিফ শান্ত কণ্ঠে বলল কর্টেজ। তোমার ধারণা ঠিক হতে পারত যদি আমি বাল্য হতাম, পালিয়ে আসতাম ফলসম থেকে। সেক্ষেত্রে আমাকে আটক রাখাই তোমার উচিত হতো। কিন্তু ব্যাপারটা তা নয়। মারাত্মক ভুল করছো তুমি। এজন্যে তোমার সার্ভিস বুকে কালো দাগ পড়বে, এমনকি বরখাস্তও হতে পারো। তার চেয়ে আমার প্রস্তাবটা কি ভালো নয়? আবার বলল হকবেন। শেরিফ, এখন আমি মিনতি নয়। কটেজের কণ্ঠে স্থির সংকল্প ফুটে উঠেছে। আমি চাই না তোমাকে খুন করতে, কিন্তু প্রয়োজন হলে তাও করব। কটেজের চোখের পানে তাকালো শেরিফ। নিজের হাতে ধরা পিস্তলখানা দেখল। তারপর আবার তাকালো কটেজের দিকে, দৃষ্টিতে শ্রদ্ধা। পারবে এ লোক, মনে মনে স্বীকার করল সে। এবং সেই সঙ্গে এও উপলব্ধি করল কটেজ মামুলি কোনো ফেরারি আসামি নয়। বেশ, 6 শুটারটা হোলস্টারে রাখতে রাখতে বলল শেরিফ। হারলো ঘরে তালা ঝুলিয়ে দাও। কারোকে ঢুকতে দেবে না, বুঝেছ? আর হ্যাঁ, তুমিও যাবে না কোথাও। আবার হয়তো তোমাকে দরকার হতে পারে আমার। কথাগুলো এভাবে বলল হকবেন যে হারলো কুকড়ে গেল ভয়ে। সবিনয়ে হাত কসলাতে কসলাতে ঘাড় কাত করল। কর্টেজ ডাকলো, শেরিফ হকবেন, চলো যাওয়া যাক। 12। বিশালদেহী জানে এখন সে নিরাপদ। আটকিনসন, টোপেকা অ্যান্ড সান্তাফে ট্রেনের বিলাসবহুল কামরায় বসে আছে সে। পরিতৃপ্তি বোধ করছে বিশালদেহী। অত্যন্ত সন্তোষজনকভাবে সে নিজের
টেইল গোপন করতে পেরেছে। ধাওয়াকারীকে পেছনে ফেলে দিয়েছে অনেকটা। টার্কি মাউন্টেন্সের কোল ঘেঁষে দীর্ঘ চড়াই ভাঙছে ট্রেন। যতবার বাঁক নিচ্ছে, সাঙ্গর ডি ক্রিস্টো মাউন্টেন্সের তুষার ধবল সব চূড়া চোখে পড়ছে তার। কোনোটা 14,000 ফুট উঁচু। সামনে র্যাটন পাস, তার 25 মাইল উত্তরে ত্রিনিদাদ, কলোরাডো। ডাকাতির সঙ্গে তাকে যুক্ত করতে পারে এরকম কেউ আর এখন বেঁচে নেই। কেউ না, শুধু হুয়ান কর্টেজ বাদে। মেক্সিকানকে জানে বিশালদেহী, তাই বোঝে পথে যত বাধার সৃষ্টি সে করে থাকুক, কিছুই ক্ষান্ত করতে পারবে না কর্টেজকে। কোনো দিনই পারবে না। সে হয়তো টাকা নিয়ে ত্রিনিদাদ থেকে সরে পড়তে পারবে, তবু কর্টেজ তার পিছু ছাড়বে না, ভুলবে না তাকে। কাজেই মরতে হবে কর্টেজকে। ওকে খুন করতে চায়নি সে, অথচ এর কোনো বিকল্প খুঁজে পায়নি। তাই প্রয়োজনীয় ব্যবস্থা সেরেই এসেছে। কর্টেজ জানে কোথায় যাচ্ছে সে, ত্রিনিদাদে। সুতরাং সেও আসার চেষ্টা করবে। সম্ভবত পরদিনের ট্রেনে সান্তাফেতে সহযোগিতা পাবে ও। বেশি সময় নেবে না ওরা ওর পরিচয় জানতে। এমনকি স্পেশাল ট্রেনের বন্দোবস্তও হতে পারে। অবশ্যই কিছুই আসে যায় না এতে। রেলওয়ে স্টেশনে ওত পেতে থাকবে 3 জন লোক। কর্টেজ হাজির হওয়া মাত্র খুন করবে তাকে। কোনো রকম সুযোগ পাবে না সে। আততায়ীদের চেহারা পর্যন্ত দেখতে পাবে না। ওই 3 জন ভাড়াটে খুনি। অর্থের বিনিময়ে হেন কাজ নেই যা করে না, যদি কোনো রকম ঝুঁকি না থাকে। ব্যাপারটা দুঃখজনক সত্যি, কিন্তু তাকে শান্তিতে থাকতে হলে কর্টেজকে মরতে হবেই। সামনের চিন্তা করল সে, পথের কথা ভাবল। ত্রিনিদাদ থেকে ডেনভার হয়ে শেইয়েন, ওয়াইওমিং। সেখান থেকে স্টেজকোচে সল্ট লেক সিটি। তারপর কখনো পায়ে হেঁটে কিংবা ঘোড়া বা বাগিতে চেপে অরিগন পোর্টল্যান্ড, তারপর সিটেল, এবং সেখান থেকে ফেরি পার হয়ে ভ্যানকুভার। যৌবনে একবার সে গিয়েছিল ওখানে। তখনই পাইন শোভিত পার্বত্য ভূমির প্রেমে মজেছে। ভ্যানকুভারের ওপাশে ভিক্টোরিয়া ব্রিটিশ সেটেলমেন্ট। নানান রং বেরঙের বিচিত্র সব কাঠের বাড়ি ঢাল বেয়ে পানির কিনারা অবধি নেমে এসেছে। মাথার উপরে তুষার শুভ পর্বতমালা। গালফ অব জর্জিয়ার আরেক পাশে আকাশ ছুঁয়েছে। ওখানে বাড়ি কিনবে সে, পছন্দ মতো হাউসকিপার রাখবে। তারপর হয়তো কিছুদিন পর বিয়ে করে ফেলবে তাকে। মহিলা যদি আকর্ষণীয় হয়, এবং ব্রিটিশ সেটেলারদের মাঝে ছোটোখাটো একজন জমিদারের হালে জীবনযাপন করবে। $1 মিলিয়ন আয়ে আরামে দিন চলে যাবে তাদের, অত্যন্ত আরামে। সন্তানের জন্য প্রচুর ধন সম্পত্তি রেখেও। এখনো সক্ষম পুরুষে আকাঙ্ক্ষা জাগলে এক ঘর ছেলেমেয়ের জন্ম দিতে পারে। নিজের দিবাস্বপ্নে এতটা পুলক বোধ করল বিশালদেহী যে তার ঠোঁটের কোণে এক চিলতে সূক্ষ্ম হাসি জেগে উঠল। সবই হবে সময়ে, নিজেকে বলল সে, সুসময়ে, এবং কেবলমাত্র কর্টেজের মৃত্যুর পরই। হঠাৎ খটাখট শব্দে সচল হয়ে উঠল টেলিগ্রাফ যন্ত্র। ওদের প্রশ্নের জবাব আসছে জাস্টিস ডিপার্টমেন্টের সদর দপ্তর থেকে।